নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আসন্ন লোকসভা নির্বাচনে এই বাংলা থেকে 42-এর মধ্যে অন্তত 35টি আসন জেতার লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়ে গেছেন বিজেপির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখন এই টার্গেট শোনার পর অনেকেই কিন্তু বলতে শুরু করেছেন যে বাস্তবে ধারে কাছেও কিন্তু নেই এই টার্গেট। বর্তমানে এই রাজ্যে বিজেপির যা অবস্থান, সেখানে মেরেকেটা হয়তো 4-5টা আসন পেতে পারে, সেইখান থেকে 35। বিশেষ করে দুর্নীতি ইস্যুতে কোথাও যেখানে একটা সেটিংয়ের গন্ধ উঠছে এবং যারা সর্বোচ্চ প্রভাবশালী, যারা ওই সর্বোচ্চ স্তরের দুর্বৃত্ত, তাদের এখনও জেলের ঘানি টানানো যাচ্ছে না। এই অবস্থায় বিজেপির উপর বাংলার মানুষ আস্থা দেখাবেন না এবং এবং সেই জায়গা থেকে, ক্ষোভের জায়গা থেকে 2019-এ যে ফলাফলটা হয়েছিল সেই ফলাফলটাও এবারে বিজেপি ধরে রাখতে পারবে না, এমন একটা পারসেপশন কিন্তু বঙ্গ মিডিয়াতে চর্চাই চলছে। কিন্তু বিজেপি এখনও তাদের সেই টার্গেট 35-এ স্ট্রিক করে আছে। এখন রাজনৈতিক বিশেষজ্ঞ যারা, তারা বলছেন যে এর দুটো কারণ হতে পারে। এক, পরিস্থিতি বর্তমানে যা আছে, নির্বাচন যত আসবে পরিস্থিতি কিন্তু বিজেপির পক্ষে অনুকূল হবে এবং সেই জায়গা থেকেই কিন্তু তারা সেই টার্গেটটা রেখেছে। অন্যদিকে আরেকটা অংশের মত হচ্ছে যে টার্গেট যদি ছোট করে রাখা হয় তাহলে ফলাফলও কিন্তু ছোট হবে। যেমন 2019-এ 22-এর টার্গেট রাখা হয়েছিল, 18টা অ্যাচিভ হয়েছিল। এবার 35-এর টার্গেট রাখা হয়েছে যাতে অ্যাটলিস্ট 30+ হয়, 30+ না হলেও 25-এর উপর যাতে সংখ্যাটা ওঠে, সেইটার জন্যই এত বড় টার্গেট রাখা হয়েছে। এবার বাস্তবে কি ফলাফল হবে সেটা তো যেদিনকে মে মাসে ভোট গণনা হবে, ইভিএম খোলা হবে, সেদিনকে স্পষ্ট হবে। কিন্তু সত্যিই কি 35 পাওয়ার মতো জায়গায় রয়েছে বিজেপিতে? সম্প্রতি আপনারা জানেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সর্বভারতীয় যিনি সভাপতি রয়েছেন সেই অমিত শাহ এবং ডক্টর জেপি নাড্ডা দুজনেই কিন্তু একসঙ্গে একযোগে এখানে এসে বৈঠক করে গেছেন রাজ্য নেতাদের সঙ্গে এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে বেশ কিছু আলোচনা হয়েছে, সেই নিয়ে চর্চা চলছে। এর মাঝখানে একটা ইম্পর্টেন্ট আপডেট এলো, একটা বলবো না, রাদার দুটো ইম্পর্টেন্ট আপডেট হলো, যেখান থেকে মনে করা হচ্ছে যে বিজেপি কিন্তু লড়াইটা ছাড়ছে না। শেষ পর্যন্ত ফলাফল কী হবে সেটা অন্য ব্যাপার, কিন্তু সেই লড়াইয়ে জেতার জন্য একদম পাতায় পাতায় গিয়ে যুদ্ধটা হবে। কেন এই পাতায় পাতায় শব্দটা ব্যবহার করছি? এটা বিজেপির একটা স্ট্র্যাটেজির অঙ্গ, সেটা খবর পাওয়া যাচ্ছে, সেই জন্যই পাতায় পাতায় শব্দটা বলছি, সেই প্রসঙ্গে পরে আসছি। বাট আপাতত যেটা ঠিক করা হয়েছে সেটা হচ্ছে যে এই বাংলার সার্বিকভাবে যে 42টা আসন রয়েছে, সেই 42টা আসনের জন্য একটা রাজ্য স্তরের নির্বাচনী কমিটি থাকবে, যেখানে রাজ্য সভাপতি থেকে শুরু করে বিরোধী দলনেতা এবং রাজ্য স্তরের নেতারা সেখানে থাকবেন, যারা মূলত গোটা বাংলার জন্য স্ট্র্যাটেজি ঠিক করবেন। কোন কেন্দ্রীয় নেতা আসবেন প্রচারে, কোথায় কিভাবে তাদেরকে প্রচারে লাগানো যাবে, এই জিনিসটা তারা করছেন। এরপরে যে জায়গাটা তারা করতে চলেছেন সেটা হচ্ছে 42টা লোকসভা ধরে 42টা লোকসভার জন্য আলাদা আলাদা নির্বাচনী কমিটি হবে, অর্থাৎ প্রতিটি লোকসভার জন্য আলাদা নির্বাচনী কমিটি। এবং এই যে প্রত্যেকটা লোকসভা হচ্ছে, আপনারা জানেন পশ্চিমবঙ্গের 42টা লোকসভার প্রতিটি লোকসভাতে আবার 7টি করে বিধানসভা আছে, সেই বিধানসভা ভিত্তিক আবার একটা করে নির্বাচনী কমিটি হবে। অর্থাৎ 294টি বিধানসভা প্লাস 42টি লোকসভা প্লাস একটি রাজ্য স্তরের কমিটি, মোট 337টি কমিটি তৈরি করার পরিকল্পনা রয়েছে বিজেপির। কেন? প্রথমত, যদি এই সিস্টেমটাকে তৈরি করা যায় তাহলে যেটা হবে যে কেন্দ্রীয় নির্বাচন কমিটি রয়েছে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে বাংলার যে নির্বাচনী কমিটি থাকবে তারা একটা সিদ্ধান্ত নেবে, তারা একটা স্ট্র্যাটেজি ঠিক করবে। সেই স্ট্র্যাটেজি আবার সে গোটা বাংলার জন্য হলেও প্রত্যেক লোকসভায় গিয়ে সেটা স্পেসিফিক হয়ে যাবে। ফলে এই রাজ্য নির্বাচনী কমিটি খুব সহজেই প্রতিটি লোকসভা স্তরে তাদের নির্বাচনী স্ট্র্যাটেজি সেটা পৌঁছে দিতে পারবে। আবার লোকসভার অন্তর্গত যে বিধানসভাগুলো রয়েছে তার কিন্তু ক্যারেক্টারিস্টিক্স প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা হবে। কোথাও সংখ্যালঘু ভোট রয়েছে, কোথাও সংখ্যাগুরু ভোট রয়েছে, বিভিন্ন ইকুয়েশন সেখানে কাজ করবে, সেইগুলো কিন্তু আবার বিধানসভা ভিত্তিক সেই নির্বাচন কমিটিগুলোতে সরিয়ে দেওয়া যাবে। আবার উল্টো দিক থেকে যে আপডেট নেওয়া, যে এই স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশনের পরে কিভাবে সেখানে পারসেপশন চেঞ্জ হচ্ছে, ভোটাররা কতখানি প্রভাবিত হচ্ছে এবং গেরুয়া ভোট বক্সে ভোট দিতে তারা কতখানি তৈরি, সেই যে রিপোর্ট সেটাও কিন্তু এই পদ্ধতিতে নিয়ে আসা খুব সুবিধাজনক হবে। সুতরাং প্রথম যে জায়গাটা থাকছে সেটা হচ্ছে 337টা কমিটি তৈরি করা। এর একটা দ্বিতীয় জায়গাও থাকছে, সেই দ্বিতীয় জায়গাটা হচ্ছে যখন এতগুলো কমিটি তৈরি করা হবে
এবং সেখানে কিন্তু বহু নেতাকে সেখানে অ্যাডজাস্ট করা যাবে, অর্থাৎ তাদেরকে কিন্তু দায়িত্ব দেওয়া যাবে। বিজেপিতে বর্তমানে প্রচুর নেতা রয়েছেন যারা বিভিন্ন দল থেকে এসছেন বা বিজেপির আদি নেতা, এমনকি সংঘ পরিবারও কিন্তু বেশ কিছু নেতাকে সংঘের দায়িত্ব মুক্ত করে সেখানে কিন্তু সরাসরি রাজনীতি করার পারমিশন দিয়েছে। এখন এদেরকে বিভিন্ন কমিটিতে অ্যাডজাস্ট করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও বহু নেতা রয়ে গেছেন, বহু কর্মী রয়ে গেছেন যাদের কিন্তু এখনও সেইভাবে অফিসিয়ালি কোনো কাজে স্কোপ দেওয়া যায়নি। সুতরাং এই সব কমিটিগুলো যদি তৈরি করা হয় সেখানে কিন্তু বহু নেতার গুরুত্ব বাড়ানো যাবে এবং তাদেরকে দায়িত্ব দেওয়া যাবে, যেটা ভবিষ্যতের বিধানসভা নির্বাচনের জন্য আবার বিধানসভা ভিত্তিক কোন নেতার কী পারফরমেন্স রয়েছে সেইগুলোও কিন্তু সেখান থেকে একটা পরিমাপ করার জায়গা চলে আসছে। ফলে একটা বৃহৎ অংশের কর্মীকে, নেতাকে দলের সেখানে কাজে লাগানো যাবে। এটা গেল স্ট্র্যাটেজি নাম্বার 1। স্ট্র্যাটেজি নাম্বার 2 যেটা ঠিক করা হয়েছে, যেটা ইতিমধ্যেই বিজেপি কিন্তু বিভিন্ন রাজ্যে ইমপ্লিমেন্ট করতে অলরেডি করে দিয়েছে, পুরোপুরি করে দিয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা শুরু হয়েছে এবং সেইখানে কিন্তু বৃহত্তর পরিসরে বিজেপির সাংগঠনিক শক্তি যেরকম বৃদ্ধি হবে, তার পাশাপাশি তাদের কর্মীদের সংখ্যাও কিন্তু একটা বড় সংখ্যায় জাম্প ইন করবে। কী সেই স্ট্র্যাটেজি? সেটা কি বলা হচ্ছে পাতায় পাতায় লড়াই, যেটাকে বেসিক্যালি বলা হয় পান্না প্রমুখ অন্য প্রদেশের ক্ষেত্রে। অর্থাৎ আমাদের যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টের একটি পাতা, যে একটি পাতাতে 20টি ম্যাক্সিমাম ভোটারের নাম থাকে, সেই 20 জন ভোটারের সমস্ত কিছু দায়িত্ব একজন কার্যকর্তাকে দেওয়া হবে। ফলে সেই ভোটাররা, তারা বিজেপির ফরে ভোট দিচ্ছেন, বিজেপির এগেনস্টে ভোট দিচ্ছেন, তারা অ্যাকচুয়াল ভোটার, তারা ভুয়ো ভোটার, সেই তালিকায় তারা বিজেপি করেন এরকম মার্কড হয়ে গেছেন কিন্তু তাদের নাম ভোটার তালিকা থেকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, নাকি তারা অলরেডি অন্য দলের ভোটার কিন্তু সেখানে ভুয়ো ভোট পড়তে পারে, তারা সেই জায়গা থেকে চলে গেছেন বা তাদের মৃত্যু হয়েছে, তবুও তাদের নাম সেখানে রেখে দেওয়া হয়েছে। কোনো 18 বছরের নিচের নাম জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বা বিজেপির তারা ভোট দেবেন, তাদের 18 বছর হয়ে গেছে, তা সত্ত্বেও ভোটার তালিকায় নাম ওঠেনি। এই বিভিন্ন জিনিস কিন্তু তারা ফুল অ্যানালিসিস করবেন এবং এক একটি পাতার দায়িত্ব এক একজন কার্যকর্তা থাকবে। এবং যেটা হিসেব দেখা গেছে, বাংলার সমস্ত বুথের সমস্ত জায়গায় যদি এইভাবে ভোটার লিস্ট অনুযায়ী এক একটা পাতা ধরে এক একজনকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে অন্তত 10 লাখ কর্মী লাগবে। এই মুহূর্তে বঙ্গ বিজেপির কাছে যা হিসেব রয়েছে সেই সংখ্যাটা হচ্ছে 1,55,000-এর কাছাকাছি। অর্থাৎ সেখানে একটা কিন্তু বিপুল সংখ্যায় জাম্পের দরকার রয়েছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে, দুটো প্রবণতা দেখা যাচ্ছে। এক তো পঞ্চায়েত নির্বাচনে বহু জায়গাতেই এখনও বিজেপির সংগঠন রীতিমতো শক্তিশালী রয়েছে, অটুট রয়েছে, এবং তারা যদি অনুকূল পরিবেশ পায়, অর্থাৎ ভয়হীন একটা নির্বাচন যেখানে কেন্দ্রীয় বাহিনী থাকছে, এরকম বহু কর্মী কিন্তু ময়দানে নামবেন। এর পাশাপাশি আরেকটা টেন্ডেন্সি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে অন্য দল থেকে বিজেপিমুখী হওয়ার একটা চান্স রয়েছে। এর দুটো কারণ রয়েছে। এক হচ্ছে যে এই কংগ্রেস এবং সিপিএম তারা তৃণমূলের সঙ্গে এক মঞ্চে বসার পর তাদের নিচুতলা কিন্তু কার্যত হতাশ। যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে তারা এত লড়াই করছে, সেখানে তাদের শীর্ষ নেতারা গিয়েই সেই তৃণমূলের সঙ্গে বসে আসন সমঝোতার চেষ্টা করছে। এইটা কিন্তু নিচুতলার ভোটারদের কাছে তারা আর মুখ দেখাবার জায়গায় নেই। ফলে তারা যে রাজনৈতিক লড়াইয়ের জায়গাটা করতে চাইছেন সেটা কিন্তু তারা করছেন বিজেপি ছাতার তলায় এসে করতে চাইছেন। এর পাশাপাশি আরেকটা অংশ রয়েছে যেটা শাসক দলের সরাসরি রয়েছে। তারা রাজনীতিটা করতেন নীতি আদর্শের জায়গা থেকে, কখনো কখনো সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আনুগত্য, তাদের ভালোবাসার জায়গা থেকে। কিন্তু বর্তমানে দলের যে অবস্থা হয়েছে, হয় তাদের বসে যেতে হয়েছে, না হলে যে জায়গাটা হয়েছে যে এই দলের যে এত দুর্নীতি, এত চোর বদনাম হচ্ছে, কোনো কিছু অন্যায় না করে তাদের গায়ে সেই লেভেলটা সেঁটে যাচ্ছে। তারা রাজনীতির ময়দানে থাকতে চান, কিন্তু এই রাজনীতিটা তারা মেনে নিতে চাইছেন না, মেনে নিতে পারছেন না। ফলে তারাও কিন্তু বিজেপিমুখী হচ্ছেন। ফলে যেটা বিজেপি শীর্ষ নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব মনে করছেন যে আগামী দিনে কিন্তু বিজেপির সংগঠন আরও জোরদার হতে চলেছে এবং সেখানে কিন্তু কর্মী সংখ্যা আরও বাড়বে। এখন এরা যদি বিজেপির ময়দানে আসে, বিজেপির ছাতার তলায় আসে এবং সেখানে আসার পর দেখে যে কাজ করার স্কোপটা নেই, তাহলে কিন্তু তারা আবার বিফল মনোরথ হতে পারে, তারা আবার ব্যাক করে যেতে পারে পুরনো শিবিরে। সুতরাং সেই জায়গাটাকে মাথায় রেখেই কিন্তু এই পান্না প্রমুখের ভাবনাটা হয়েছে। তাতে একদিকে যেরকম বুথ লেভেলের সংগঠন আরও বেশি জোরদার হবে এবং একদম ওই যেদিনকে নির্বাচনটা হবে সেই দিনকে যিনি নির্বাচনী এজেন্ট হচ্ছেন, বুথ এজেন্ট হচ্ছেন, তিনি গিয়ে
একদম সারপ্রাইজিংলি সেই খাতাটা, সেই ভোটার লিস্টটা দেখবেন না, সেটা আগে থেকেই এক্সারসাইজটা শুরু হবে যাতে ফলস ভোটটা অ্যাটলিস্ট আটকানো যায়, সেই জায়গাটা করা যাবে। তার পাশাপাশি এই বিশাল সংখ্যক কর্মী যেটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে, তাদেরও অ্যাকোমোডেট করা যাবে। এর পাশাপাশি আরেকটা তথ্য যেটা অফিসিয়ালি কোনো বিজেপি কার্যকর্তাই বলতে চাইছেন না, কিন্তু তাদের কোথাও কথা বললে কোথাও গিয়ে তারা ইঙ্গিত একটা দিচ্ছেন যে বর্তমানে যে পরিস্থিতিটা রয়েছে, এই জায়গায় যে সাধারণ মানুষ যারা একটু হলেও মনে হচ্ছে বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, বিজেপির প্রতি অভিমান রয়েছে, দুর্নীতি কাণ্ডে কোনো বড় স্টেপ হচ্ছে না বলেই। কিন্তু তারা নিশ্চিত যে নির্বাচনের আগে আদালত এবং তদন্তকারী সংস্থা যেভাবে দুর্নীতিবাজদের চেপে ধরেছে, তাতে আরও বেশ কিছু রাঘব বোয়াল জেলে যাবে। এবং একটা কোথাও গিয়ে ভয় ছিল, যেটা তৃণমূল কংগ্রেসও প্রচার করছিল, যে এই যে গ্রেপ্তারিগুলো হচ্ছে এটা রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে কিনা। এবং সেখানে কেন্দ্রীয় নেতৃত্বই বলুন, রাজ্য নেতৃত্বই বলুন, তাদের মনের মধ্যেও একটা সংশয় ছিল যে এই গ্রেপ্তারির ফলে যদি এই ধরনের কোনো পারসেপশন ক্রিয়েট হয় যেটা ভোটের বাক্সে পড়বে, সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক লড়াইটা অসুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে। কিন্তু যে গ্রেপ্তারিগুলো প্রাইমারিলি হয়েছে, অর্থাৎ তরুণ পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা, জ্যোতিপ্রিয় মল্লিক, এই প্রত্যেকটির পর দেখা গেছে যে জনমানসে তার একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়েছে। অর্থাৎ বিজেপি যে দুর্নীতির বিরুদ্ধে লড়ছে, এই জায়গাটাই পজিটিভ হয়েছে। এবং সেখানে আরেকটা ইনপুট এসেছে যে আরও বড় বড় যে নামগুলো রয়েছে তাদেরকে ছেড়ে রাখা হচ্ছে কেন। অর্থাৎ এই যে রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্বটা শাসক দল খাড়া করতে চাইছিল, সেই ইম্প্যাক্টটা কিন্তু নেই। উল্টে এই গ্রেপ্তারগুলো যে সঠিক এবং আরও গ্রেপ্তারি যে বাকি আছে, এই ইনপুটটা পাওয়ার পর তারা কিন্তু নিশ্চিত হয়ে গেছে যে আগামী দিনে যদি আদালতের নির্দেশে তদন্তকারী সংস্থাগুলো গ্রেপ্তারির গতিবেগ বাড়ায়, এই ধরনের তদন্তের গতিবেগ বাড়ায়, সেটা কিন্তু আখেরে পজিটিভ জিনিসই দেবে। অর্থাৎ বিজেপি বর্তমানে যে জায়গায় রয়েছে সেইখান থেকে কিন্তু তাদের বেটার করার জায়গা রয়েছে। আর তাই যে টার্গেটটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করে দিয়ে গেছে, সেটাকে অ্যাচিভ করার জন্য দুর্নীতির তদন্ত, অ্যারেস্ট, অন্য দল কী করছে সেটা একটা সেপারেট স্টোরি, কিন্তু সেই জায়গাটায় লড়ে নিজেদের ভোট ব্যাংকার, তাদের প্রতি যারা আস্থা রাখছেন, তাদের প্রতি যারা সমর্থন রাখছেন, তাদেরকে বুথ অবধি টেনে নিয়ে গিয়ে তাদের ভোট দেওয়ানোটা নিশ্চিত করা, এই জায়গাটাতেও কোনো ফাঁক রাখতে চাইছেন না শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। ফলে একদিকে এরকম বিস্তারিত একটা নির্বাচনী কমিটি, 337টি নির্বাচনী কমিটি করে সেই দিকের গ্যাপটা ফিল আপ করছেন, তার পাশাপাশি বুথ যেত এবং বুথ জিততে গেলে বুথের প্রতিটি পাতায় চলে এসো, সেই লেভেলের মাইক্রো লেভেলের সংগঠন তৈরি করতে চাইছেন এবং সেই জায়গা থেকেই তারা 2024-এর লড়াইটা দিতে চাইছে। এখন প্রশ্ন হচ্ছে যে খাতায় কলমে তো এই ধরনের স্ট্র্যাটেজি খুব ভালো লাগে শুনতে, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সত্যিই কি ইমপ্লিমেন্ট করা সম্ভব 337টা নির্বাচনী কমিটি এবং একদম পাতা ধরে ধরে 10 লক্ষ কর্মী নিয়োগ করে সেখানে বুথে গিয়ে লড়াইটা করা? সত্যি কি পারবে এই জায়গাটা? আর এটা যদি পারে, বাংলায় বিজেপির বর্তমান যে অবস্থা আছে সেখান থেকে কি বেটার হবে? সত্যি কি 35-এর স্বপ্ন পূরণ করতে পারবে? আপনারা কি মনে করছেন বিজেপির এই দুই নির্বাচনী স্ট্র্যাটেজি নিয়ে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।